আমাদের সোশ্যালি যখন এই ধরনের হত্যাকাণ্ড হয়, কোথাও কারখানা দখল দিয়ে দেয়, চাঁদাবাজি চলে, সন্ত্রাসী চলে, তখন কিন্তু বৈশ্বিক বিনিয়োগগুলো বাংলাদেশে আসে না। বৈশ্বিক বিনিয়োগ যদি না আসে, তাহলে আপনি কর্মসংস্থানের ব্যবস্থা কোথায় আপনি করবেন? এখন বৈশ্বিক বিনিয়োগে যারা আমাদের এখানে ইনভেস্টর আছে, তারা সরকারি সচিবালয়ে না গিয়ে দেখি পলিটিক্যাল পার্টি অফিসগুলোতে ঘুরে। বললো যে সচিবালয়ের যে গ্রিন সিগন্যাল, সেটা তো পলিটিক্যাল পার্টি অফিসের গুলোতে পড়ে থাকে, ফলে এখান থেকে যদি সুইচ না চাপে, সেখানে তো আমার গুলো কাগজপত্র তো হলে অ্যাপ্রুভাল হবে না। তো ওরা একটা পর্যায়ে চাইনিজ অনেক ইনভেস্টর বলে, ভাই কত টাকা নিবেন নেন, আমার তাড়াতাড়ি কাগজপত্র গুলো ছাড়েন। ফ্যাক্টরি সেট আপ করে ফেলে, সবকিছু সেট আপ করে ফেলে, তারপরে ভাই যান রাতের বেলায় ফোন দেয়, টাকা দিবেন, দিলে দেন, না দিলে হলো সবকিছু আপনি আপনার যা কিছু আছে গুছিয়ে হলো বিদেশ রওনা হন। এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, এগুলো আমরা খুব কাছ থেকে দেখেছি। আর একটা বিষয় হলো যে ব্যাংকিং খাত সংস্কার, এটা নিয়ে অলরেডি কথা বলেছেন, একজন অ্যাকাউন্টেন্টকে বসিয়েছে, যে হলো পল্টন মোড়ে একটা সময় হলো ব্রোকারেজ এক্সচেঞ্জ তার একটা ব্যবসা ছিল। তো আমার অনেক ব্রোকারেজ হাউসের সাথে কথা হয়েছে, বললো যে ভাই আমার টাকাও মেরে দিয়েছে, ওর টাকাও মেরে দিয়েছে। এত বড় একটা সন্ত্রাসী এবং ঋণ খেলাবে কিভাবে বাংলাদেশ ব্যাংকে গিয়ে বসে? এটা হলো আমাদের গণতন্ত্রের একটা, এবং বাংলাদেশের হলো ন্যাশনালিস্ট যে ফোর্সের আছে তাদের একটা বদান্যতা। তাদের বদান্যতায় যে এই ধরনের একটি ব্যবস্থা, এই এনবিআর এর এই পোস্টে হলো আমাকে বসাতে হবে। তো দুইটা পক্ষই দেখি বিভিন্ন জনের কাছে গিয়ে লবিং করে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই এই টাকাটা আপনি উঠাবেন কিভাবে? বললো এটা তো একটা চুটকির বিষয়, এটা হলো বসলেই চেয়ারে হলে উঠে যাবে। এবং একটু আগে উনি বলেছিলেন এনবিআর এর মতো অসাধু কিছু কর্মকর্তা যারা এই ধরনের দুর্নীতিগুলোর সাথে জড়িত। তো আমরা একটা শক্ত স্টেপ নিয়েছিলাম। তারপরে হলো গণতন্ত্রের যারা প্রতিনিয়ত মুখে ফেনা তোলে, তারাও দেখলাম সেই আন্দোলনে অংশীদার হয়েছে। যেই কোনো মূল্যে হলো এনবিআর এর সংস্কারকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে, ফলত সেই সংস্কার ব্যবস্থা বাস্তবায়ন করা যায়নি। তো আমাদের প্রথমত বাংলাদেশে যদি কর ব্যবস্থা সংস্কার আমরা না করতে পারি, তাহলে জিডিপির যে অংশ এবং রাষ্ট্র কাঠামো যে মেরামত করা চালানো, সেটা অনেক দুঃসাধ্য কাজ হয়ে পড়বে। এবং রাষ্ট্রের জায়গা থেকে যদি দায়িত্ববোধের জায়গায় আমরা না আসি, আমরা ট্যাক্স দিতে প্রস্তুত আছি। আমি একটা কর্পোরেট কোম্পানিতে জব করেছিলাম, তো আমার হাফ টাকা হলো তারা স্যালারি বেসড ব্যাংকিং সেক্টরে দিত, হাফ টাকা হলো ক্যাশ টাকা দিত। তো জিজ্ঞেস করলাম, আপনি ফুল টাকা কেন আপনি ব্যাংকিং এর মাধ্যমে দিচ্ছেন না? তো বললো যে এটা হলো কর ফাঁকি দেওয়ার হলো একটা বড় কায়দা। পরবর্তীতে আমরা যে আমাদের ফাইন্যান্সিয়াল যে এক্সপেন্স শিট গুলা মেনটেন করতাম, লাইক দ্য 2024 এর এক্সপেন্স শিটটা, অথবা আমরা সেই ডেবিট ক্রেডিটের যত আমাদের সবকিছু আছে, এটা দেখা যাচ্ছে 2014 এ থাকতো। তো একদিন হলো আমি অফিসে বসে ল্যাপটপে কাজ করতেছিলাম, একটা দুপুরের বিরতির পরে দেখি হলো ল্যাপটপ নিয়ে সবাই অফিস থেকে হলো দৌড়ায় অন্য জায়গায় চলে যেতেছে, একটা বড় বাংলাদেশের কোম্পানি। তো পরে খুঁজে পাইলাম যে হলো এটাতে এনবিআর এর লোড এবং অন্যান্য যারা ট্যাক্স অফিসার তারা আসতেছে, এই জন্য ল্যাপটপের মধ্যে সব ডাটা, এই জন্য হলো দৌড়ে চলে যাচ্ছে। আর একটু পরবর্তীতে খোঁজ নিয়ে দেখলাম যে ওই অফিসের বড় বড় যারা কর্মকর্তা কর্মচারী, এনবিআর হলো তাদের প্রতিদিন একটা বড় ধরনের যাতায়াত আছে, সে যাতায়াতের মধ্য দিয়ে এই ট্যাক্স ফাঁকিগুলো তারা দিয়ে থাকে। সেই জন্য আমরা যে আলোচনা আজকে এখানে আয়োজন করেছি, এটা দীর্ঘদিন কথা চলছে, ভবিষ্যতেও যাতে আমরা কর ব্যবস্থা সংস্কার করতে পারি এবং জনগণের মধ্যে উৎসাহ অংশগ্রহণমূলক কর ব্যবস্থা আমরা আয়োজন করতে পারি। ইনশাআল্লাহ এনসিপি যখন ক্ষমতায় আসবে, তখন আমরা এই নিশ্চয়তা বিধান করব, যাতে হলো বড় বড় রাঘব পোয়াল আছে যারা ট্যাক্স ফাঁকি দিয়ে যাচ্ছে, তাদেরকে আমরা ট্যাক্সের আওতায় নিয়ে আসবো। এবং ট্যাক্স ব্যবস্থা সংস্কার করতে গিয়ে যত বড় হনু হোক, গণতন্ত্রের দরজাদারের মুখে ফুটে উঠুক, তারা যদি এখানে এসে, আমাকে টাইম শেষ, আচ্ছা, তারা এখানে আসুক না কেন, আমরা তাদের সাথে ইনশাআল্লাহ মোকাবেলা করবো। আমাকে 2-1 মিনিট টাইমটা বাড়িয়ে দিবেন, তাহলে আমি শেষ করে দিচ্ছি। আরেকটা বিষয় হলো বৈশ্বিক হলো